আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন খুন, হত্যাকারীদের গ্রেফতারে ছাত্রদল সভাপতির 24 ঘন্টার আলটিমেটাম। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকেই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাখ্যান। 20% উন্নীতের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল। সংশোধিত জুলাই সনদে নতুন সুপারিশের সুযোগ নেই বললেন কমিশন সহসভাপতি। বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। এবং 5 দফা দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলন। পিআর নিয়ে জামায়াতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাজধানীর আরমানিটোলার পানির পাম্পগুলির একটি ভবনের সিঁড়িতে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। ওই ভবনের একটি বাসায় তিনি টিউশনি করতেন বলে জানা গেছে। জোবায়েদ বিশ্ববিদ্যালয়ের 2019-2020 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন। ফরাশগঞ্জের একটি মেসে থাকতেন তিনি। জোবায়েদ হোসেনের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। গায়ে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত জার্সি। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। ছাত্রদল ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেন ছাত্রদলের সভাপতি। কার্গো ভিলেজের পাশে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকেই বিমানবন্দরের আগুনের সূত্রপাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন এনামুল হক তালুকদার বলেছেন, স্পর্শকাতর এলাকায় এই প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি প্রোটোকল মানা হয়নি বলে মনে করছেন তারা। বিমানের এমডি এবং বিমান উপদেষ্টা জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চক্র মালিথার রিপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের আগুনের শুরুর দিকের ভিডিও পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উত্তর দিকের 8 নম্বর গেট সংলগ্ন স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের শুরু। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, আগুনের সূত্রপাত হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওই দিকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। পরে সেখান থেকে আগুন ইম্পোর্ট কার্গো ভিলেজে ছড়িয়ে পড়ে। বিমানের তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে বিষয়গুলো উঠে এসেছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে। সময়সীমা বেঁধে দিয়েছে 5 দিন, তো আমরা চেষ্টা করব 5 দিনের ভিতরে শেষ করতে। দেখা যাক, কাজ শুরু করলে বোঝা যাবে যে আসলে কতদিন লাগবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আইকে জানিয়েছেন, তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে এবং আশা করছি যে আমরা তাদেরকে প্রায় 5 কর্মদিবস দিয়েছি। এটাতে ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং যদি কেউ এটাতে দায়ী হয় এটা এবং এটা প্রিভেন্টিভ কি মেজার্স নেওয়া যায় এটার উপরে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। দেশের প্রধান বিমানবন্দরে আগুনের কারণ এবং সকল ফ্লাইট বন্ধ রেখে আগুন নেভাতে কেন 7 ঘন্টারও বেশি সময় লাগলো সে বিষয়গুলো খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি। এর ফলে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরের মান আন্তর্জাতিকভাবে কতটা কমবে সেটা নিয়ে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত মালামালের পরিমাণ 23,000 টনের বেশি। ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জামও ছিল সেখানে। আগুনের কারণ ও ক্ষতিপূরণ নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রিয়াজ ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে ভয়াবহ আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কার্গো ভিলেজের গুদামগুলোতে ছিল আমদানি করা বিভিন্ন পণ্য। আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে। মুহূর্তেই শেষ হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। 19 লাখ টাকা ট্যাক্স দেওয়া বৃহস্পতিবারে, তো সিআর কাটতে দেরি হয়েছে, এই জন্য আর মালটা নিতে পারি না। আর একটা পার্টির আর্মির মাল, এটা মানে প্রসেস করা কমপ্লিট, কাল আজকে ডেলিভারি নেওয়ার কথা, এটাও নিতে পারি না। আর এক পার্টির এন্ডোস্কোপি মেশিন, এটা $95,000। প্যাথিরিন ছিল আর কি, ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল ছিল, প্রায় 1.5 লক্ষ ইউরোর পরিমাণের এলসির পরিমাণ ছিল আর কি। এগুলো ডোর টু ডোর কমার্শিয়াল গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, তারপর গার্মেন্টস আইটেম আছে, কসমেটিক আছে। এসকিউ ফ্লাইটে একটা ল্যাপটপ পার্স নামছে এবং ল্যাপটপ মডিউল নামছে। $4,000 থেকে $5,000 প্রোডাক্ট ছিল এখানে। এ ঘটনায় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছে বিজিএমইএ। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা, এবং কাস্টমসের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলো যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। আগামী 7 দিন একনাগারে কাজ করে বিমানবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন ব্যবস্থার আরও আধুনিকায়ন চান ব্যবসায়ীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বিকেলে শিক্ষা ভবন অভিমুখে থালাবাটি হাতে ভুখা মিছিল করেন শিক্ষকরা। হাইকোর্টের সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে বাধা দিলে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষকরা, জানাচ্ছেন লায়লা নওশিন। 3 দফা দাবিতে টানা আন্দোলনের 8ম দিনে থালাবাটি নিয়ে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন অভিমুখে যায়। গভর্নমেন্ট যে প্রহসনের খেলা আমাদের সাথে খেলছে তা কোনোভাবেই কাম্য নয়। হাইকোর্টের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই দীর্ঘক্ষণ অবস্থান করেন শিক্ষকরা। এর আগে 6 শর্ত পালন সাপেক্ষে বাড়ি ভাড়া 5% হারে সর্বনিম্ন 2,000 টাকা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও তা প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। প্রাথমিক বিজয় হিসাবে দেখছি আমাদের চূড়ান্ত বিজয় 20% বাড়ি ভাড়া এবং 15 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হবে এই কর্মসূচি।
বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও কর্মচারী উৎসব ভাতা 75% করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা বলেছেন, অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতায় ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলছে। অভিযুক্তদের অবিলম্বে শাস্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বুধবার সাভারের ব্রুলিয়ার কমলাপুর এলাকায় প্রাইভেট পড়িয়ে হেঁটে বাসায় ফেরার পথে বিইউপির এক নারী শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ করে মাদকাসক্ত কয়েক যুবক। এই ঘটনার প্রতিবাদে বিইউপি, মেরিটাইম ও এমআইএসটির শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল রাজপথ। এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত করা হোক এবং এটা আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। তো এমন বিচার হোক যাতে পরবর্তীতে একটা পুরুষ লোক ধর্ষণ করার আগে 5 বার ভাবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে জড়ো হতে থাকেন। সেখানে ঘণ্টাখানেক গণ অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরের একাংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। আমরা ঘুমাতে যাই ধর্ষণের খবর শুনে, আমাদের ঘুম ভাঙে আমাদের বোনের ধর্ষণের খবর শুনে। আমরা কোন দেশে আছি? এপ্রিল মাস অবধি 36%, তার আগের বছরে 36% ধর্ষণ হয়েছে। এটাই প্রমাণ করে আইনের শাসন বাংলাদেশে নেই। এখন পর্যন্ত কিন্তু প্রশাসন ওইভাবে তাদের ইফেক্টিভ কোনো ভূমিকা নেয়নি। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমাদের চোখের সামনে হোক, যাতে এই দুনিয়ায় এই আমাদের বাংলাদেশে আর কোনো ধর্ষণ না হোক। একটা মেয়ে যখন ধর্ষণ হয় তার মধ্যে একটা লজ্জাজনক ব্যাপার, সে তার গায়ে একটা ট্যাগ লেগে গেল যে সে ধর্ষিতা, তো কিভাবে সে জানাবে? সে যতটা না ভোগান্তির শিকার হয় এটা বলার জন্য যে তার সাথে কি অন্যায়টা হয়েছে, এইসব স্টিগমার জন্যই আমাদের মতো সমাজ দেয় যারা কিনা তাকে সেই জায়গাটা করে দিতে পারছি না। সম্মানহানির কথা ভেবে প্রথমে ভুক্তভোগী বিষয়টি কাউকে না জানালেও পরে এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সংশোধিত জুলাই সনদে নতুন আর সুপারিশ করার সুযোগ নেই বলে চ্যানেল আইকে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এনসিপি যদি নতুন সুপারিশ দেয় তা সনদে অন্তর্ভুক্ত করা কঠিন হবে জানিয়ে তিনি বলেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসতে হবে। এতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। দীর্ঘ 9 মাস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংশোধিত জুলাই সনদে সই করে 24টি রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের 4 মূলনীতি, স্বাধীনতার ঘোষণাপত্র ও স্বাধীনতার ইস্তেহার চূড়ান্ত জুলাই সনদে বাদ দেওয়ায় বাম 4টি দল সনদ অনুষ্ঠান বর্জন করে। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি। আমরা এখন পর্যন্ত তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় তারা বাস্তবায়ন প্রক্রিয়ার কতগুলি বিষয় আমাদের কাছে বলেছেন। বিশেষ করে তারা আইনি ভিত্তি চান, নিশ্চয়তা চান যে প্রক্রিয়ায় অগ্রসর হওয়া দরকার বা কমিশন যেভাবে অগ্রসর হওয়ার কথা বলবে সরকার সেভাবে করবে। তো সেগুলো আমরা চেষ্টা করছি, আমরা তাদের সাথে কথা বলছি, যোগাযোগ রাখছি এবং আমরা আশা করছি যে তারা স্বাক্ষর করবেন। কেননা এনসিপি তো এই সনদের প্রধান রূপকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে জানান, জুলাই সনদের আইনি ভিত্তির দাবি দেওয়ার প্রতিফলন ঘটিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করবে ঐক্যমত্য কমিশন। সংশোধিত হওয়ার ক্ষেত্রে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে তাহলে আবার সকলকে নিয়ে আলোচনা করতে হবে, তাতে করে প্রক্রিয়াটা আরও বেশি দীর্ঘায়িত হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে এগুলো বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ওই সমস্ত তার একটা উত্তরের মধ্যে থাকে, আমি আশা করি তারা সেটা বিবেচনা করবে। আমাদের বিশেষজ্ঞরা কি বলেছে তার মধ্যে তারা একটা আদেশের কথা বলেছে, গণভোটের কথা বলেছেন, গণভোটের কথা সকলে বলছেন। এই ব্যাপারেও কিন্তু সকলেই একমত হয়েছেন যে আগামী সংসদকে এই ক্ষমতা দিতে হবে যারা তারা বড় ধরনের এবং মৌলিক ধরনের সাংবিধানিক সংস্কার করতে পারে। কমিশন দ্রুতই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে দেবে যেন সরকারও কিছুটা চিন্তা ভাবনা করার সুযোগ পায়, বলছেন ডক্টর আলী রিয়াজ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই,
ঢাকা। আনুষ্ঠানিক স্বাক্ষরের ৪৮ ঘণ্টা পর জুলাই সনদে সই করল গণফোরাম। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং সদস্যদের উপস্থিতিতে সনদে সই করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান। সনদে সই করে গণফোরাম জানায়, সংশোধিত জুলাই সনদ ১৯৭১-এর ১০ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র বহাল রাখায় গণফোরাম সনদে সই করেছে। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ গণফোরামকে ধন্যবাদ জানান। বাকি দলগুলোকেও জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। তফসিলে ১৫০-২-৭ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা যথাযথভাবে রাখা হোক। এটা যদি না থাকে তাহলে আমাদের বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং ঐকমত্য কমিশনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তারা ১৫০-২টা পুরোপুরি বাতিল না করে এখন বলেছেন যে সংশোধন করা হবে, 7টা থাকবে। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষমা চাওয়ার বিষয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ওই বক্তব্যে জুলাই যোদ্ধারা সম্মানিত হয়েছেন। রাহুল রায় রিপোর্ট। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খল ঘটনা নিয়ে শনিবার এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই যোদ্ধাদের নিয়ে সেই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয় এনসিপির পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি ওই বক্তব্যের ব্যাখ্যা দেন। আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। 422 জন, এই সংখ্যা আরও বেশি হবে, যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, সেই রক্তের সিঁড়ি বেয়েই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট সহ যে কোনো ইস্যুতেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। আমরা সবসময় আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই রাষ্ট্র পরিচালিত হোক, সেটাতে আমরা বিশ্বাস করি এবং আশা করি সেভাবে আমরা যাব। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির এই নেতা বলেন, অস্থিরতা তৈরি করতে ঘটনাগুলো মনে হচ্ছে একই সূত্রে গাঁথা, তবে তা তদন্তের পরই বলা যাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থানে ফ্যাসিস্টদের দোসর এবং তোষামোদকারীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম। তিনি বলেন, অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে কুচক্রীরা এসব কাজ করছে। এর বিরুদ্ধে শক্ত ও দৃঢ়ভাবে ব্যবস্থা নিলে সরকারের প্রতি রাজনৈতিক দল ও জনগণের আস্থা তৈরি হবে। নগরের পুলিশ হল রুমে এনসিপি রংপুর জেলা ও মহানগর কমিটির সঙ্গে সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শাপলা প্রতীক নিয়ে আইনগত কোনো বাধা নেই বলে জানান সার্জিজ আলম। অনুষ্ঠানে আরও অংশ নেন রংপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা সহ অন্যরা। যেই ফ্যাসিস্টদের, তোষামোদকারীদের, দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই
তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের প্রতি রাজনৈতিক দল এবং জনগণের একটা আস্থা তৈরি হবে। বিএনপি, জামাত, সেনাবাহিনী সহ কিছু মহল নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা বলেন, দলদাস এই কমিশন সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা রাখে না। তারা বলেন, শাপলাকে স্বেচ্ছাচারী করে প্রতীক তালিকায় যুক্ত করেনি ইসি, এই প্রতীকের বিকল্প নেই। এদিকে সিলেট নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বিধি অনুযায়ী শাপলা দেয়া যাচ্ছে না এনসিপিকে। নাজিব বেগের রিপোর্ট। গত 2 অক্টোবর নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে প্রতীক পছন্দ করতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ওই তালিকায় ছিল না শাপলা প্রতীক। যদিও শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানে থাকা এনসিপি ইসিতে এসেছে কয়েক দফা। প্রতীক বাছাইয়ের শেষ দিনেও ইসি সচিবের সঙ্গে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। পরে দলের নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন মহল। কোনো নীতিমালা ছাড়াই শাপলাকে প্রতীক তালিকায় যোগ করা হয়নি দাবি করেন এনসিপি নেতারা। দেশের এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কিভাবে ভোট হবে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামাত এক ভাগ নিয়েছে। স্বেচ্ছাচারিতা করলে বর্তমান ইসির অবস্থা নুরুল হুদা কমিশনের মতো হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। সিলেট পুলিশ লাইন্সে প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাচ্ছে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 27 অক্টোবরের মধ্যে 5 দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহর এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত তাফিকুল ইসলামের রিপোর্ট। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা রাজনৈতিক দলগুলো। 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদে সইয়ের বিষয়ে ব্যাখ্যা দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে এই 2টা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত দলগুলোর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, এই দলগুলোর এই আন্দোলন নির্বাচন বাধা সৃষ্টি করতে নয়, বরং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই আন্দোলন করছে সমমনা দলগুলো। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, জামায়াতে ইসলামীর পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। চ্যানেল আই নিউজ রুম থেকে ফেসবুক পোস্টের বিস্তারিত জানাচ্ছেন সুলতানা হিমু। মেহেদি, আপনি জানেন যে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, জামায়াতে ইসলামীর কথিত পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এমনটাই মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এবং তার ফেসবুক পোস্টে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণঅভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে
ভিন্ন দিকে সরিয়ে নিতেই এই পরিকল্পনা করা হয়েছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে তারা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু জামায়াতে এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে। তারা একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটিকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তার ফেসবুক পোস্ট অনুযায়ী যদি কথাটি আমরা বলি, যে তিনি বলেছেন তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। জামায়াতে ইসলামীর সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেছেন, ঐক্যমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটি সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে আরও বলেছেন যে বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে, তারা সত্যের পক্ষে জেগে উঠেছে এবং এই ভুয়া সংস্কারবাদী বা ছলনাকারীদের দ্বারা তারা প্রতারিত হবে না। আল্লাহ ও এই দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এ পর্যায়ে অন্যান্য সংবাদ। চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের উদ্যোগ এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় বুকের ব্যথা পর্যবেক্ষণ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। আয়োজনের প্রধান অতিথি ছিলেন মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অ্যানেস্থেশিয়ালিস্ট অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদ, মেডিকেল সেন্টার হাসপাতালের পরিচালক ডাক্তার তাহমিদ জেনারেল মাহমুদ এবং ইনসেপ্টার এরিয়া ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হুসাইন ও অন্যরা। সেমিনারে চিকিৎসকরা হৃদরোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ করেন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন 16,000-এরও বেশি প্রার্থী। দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিতদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, 3 ধাপে সফলভাবে পরীক্ষা শেষ করার পরও নিয়োগ না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। সেই সাথে রয়েছে সামাজিক চাপ। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শূন্য পদ রয়েছে দাবি করে দ্রুত তাদের নিয়োগ বাস্তবায়নের দাবি জানান নিয়োগ বঞ্চিতরা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী 2 ফিলিস্তিনি জানিয়েছেন, দক্ষিণ রাফা শহরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে 2 বার হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি হামলায় একই পরিবারের 11 জন নিহত হয়েছে, তাদের মধ্যে 7 জনই শিশু। গাজা নগরীর জেইতুন এলাকায় আবু শাবান পরিবারের গাড়িতে ট্যাঙ্কের গোলা ছোড়ে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করে জানায়, এখনও 2 শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। হামাস ঘটনাটিকে হত্যাযোগ্য আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ করে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ইসরায়েল রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রাখার ঘোষণা দেয়ায় গাজায় ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্মানে মঞ্চায়িত হল দর্শকপ্রিয় নাটক সক্রেটিসের জবানবন্দির 165তম প্রদর্শনী। সন্ধ্যায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন করা হয়। পরে ঢাকায় শিক্ষক শিক্ষার্থী সম্মেলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাপনায় অসামান্য অবদানের জন্য প্রতিষ্ঠান হিসেবে নায়েম এবং
মাইলস্টোন ট্র্যাজেডিতে জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহিরিন চৌধুরীকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করে নাট্যদল দৃশ্যপট। কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে পতিত অনাবাদী জমিতে ৯৮ জাতের ব্রি ধান চাষ করে সফল হয়েছেন কৃষক। প্রথমবারের মতো এ জাতের ধান চাষে ভালো ফলনে খুশি তারা। আগামীতে ব্রি ৯৮ জাতের ধান চাষে পরিধি বাড়ানোর পাশাপাশি বীজ সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী কৃষিবিদরা। বিস্তারিত শাহ আলম শাহের রিপোর্ট। মাঠ জুড়ে দুলছে সোনালী ধান। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এ দৃশ্য দিনাজপুরের সদর উপজেলার করনাই গ্রামের। ব্রি ৯৮ জাতের এই আউশ ধান চাষে অভাবনীয় সাফল্যে খুশি কৃষক। মোটামুটি ফলন ভালো হয়েছে, ধানও ভালো হয়েছে, নিম্নে 50 মণ বিঘা আসবে আশা করছি আমরা। খরচ তো কম, বিশেষ সংখ্যা একটু কম লাগে, সার কম লাগে। আমরা এটা নতুন জাত লাগাইছি, ধানের জাত হচ্ছে ৯৮। এটা আলহামদুলিল্লাহ ভালো ফলন চাইছে। এ জাতের ধান চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আউশের আবাদটা বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে ইতিমধ্যে। আমাদের এই আউশ প্রণোদনার সংখ্যাটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমার বেশিরভাগ কৃষক আউশের বীজ পাবে এবং তারা এই চাষাবাদে আরও উদ্বুদ্ধ হবে। এবছর দিনাজপুর সদর উপজেলাতে ৬৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে ব্রি ৯৮ জাতের আউশ ধান। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দফায় দফায় ভাঙনে নিঃস্ব চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড়ের মানুষ। ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমিসহ নদীগর্ভে বিলীন হয়েছে বহু স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ না থাকায় প্রজন্মের পর প্রজন্মের জীবন কাটে অনিশ্চয়তায়। তবে সমাধানের আশ্বাসেই দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। তিনবার বাড়ি ভাঙাইল, আমাদের জমি জমা এখন কিছু নাই। আমরা যে কোন জায়গায় একটা বাড়ি করব তার জায়গাটুকু নেই। ভাঙনে নিঃস্ব তৈমুল হক জানাচ্ছিলেন তার অসহায়ত্বের কথা। দশকের পর দশক পদ্মার করাল গ্রাসে সর্বস্ব হারিয়েছেন তার মতো অজস্র মানুষ। 100 প্রভাবে বাড়ি ভাঙা হয়েছে দোভাগীতে এবং আমার জগন্নাথপুর ফিল্টার বাজার। পানি উন্নয়ন বোর্ড থেকে কয়েকবার লোকজন আসছে কিন্তু কিছুতে করছে না। পানি বাড়লে বা কমলেই শুরু হয় পদ্মা নদীর তীব্র ভাঙন, যে ভাঙন চলতে থাকে মাসের পর মাস। নদীতে বিলীন হয়েছে শিবগঞ্জ উপজেলার পাকা, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের শত শত বসতবাড়ি, ফসলি জমি, স্কুলসহ পদ্মাপাড়ের 25 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসছে যাচ্ছে, আমাকে শুধু ওই প্রতিশ্রুতি দিছে, বাস্তবায়ন এরকম কিছু করছে না। ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। আমাদের এমন একটা পর্যায়ে পড়েছে কি যে আমাদের এই জায়গাটুকু নেমে গেলে আমাদের বসত ভিটা সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেলে মানুষ যে কোথায় যাবে তার কোনো প্রকারের ব্যবস্থা নাই। আমাদের এই নদী ভাঙনে যে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ যে অফিস এবং বিভাগীয় যে অফিস, তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তবে প্রকল্প প্রস্তাবনা সহ জরুরি উদ্যোগের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। ৭৫১ কোটি টাকা ব্যয়ে ৯.33 কিলোমিটার প্রতিরক্ষা কাজ সম্বলিত একটি ডিপিপি আমরা পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন হলে পরে এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। জীবন জীবিকা রক্ষায় কাগজে কলমে নয়, মাঠ পর্যায়ে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক মোহাম্মদ সাইদ কুতুব। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আক্তার, মোহাম্মদ আবুল বাশার ও রুবানা পারভিন। সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক সুপ্রভা সাইদ। গ্রাহক সেবা পক্ষ চলবে 2রা নভেম্বর পর্যন্ত। বর্ধিত গেট পাস স্থগিত করায় চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের অচল অবস্থার নিরসন হয়েছে। পণ্যবাহী গাড়ির গেট পাস 57 টাকা থেকে 230 টাকা করার প্রতিবাদে শনিবার থেকে বন্দরে পণ্যবাহী সব পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণে বন্দরের অচল অবস্থার সৃষ্টি হয়। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বন্দর চেয়ারম্যান বর্ধিত ফি স্থগিত করার আশ্বাস দিলে পরিবহন মালিকরা রোববার সন্ধ্যা থেকে পুনরায় পরিবহন ব্যবস্থা চালু করে। রোববার বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বন্দর চেয়ারম্যানের আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রান্তিক মানুষের কল্যাণে ব্যাপকভাবে কাজ করা হবে। রোববার বিকেলে চট্টগ্রামের কদম মোবারক শাহী জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সে সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হারুজ্জামান, যুবদলের এম এ রাজ্জাক, থানা বিএনপির সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী সহ অন্যরা। আমৃত্যু মানুষ, মজলুম, এতিম, এদের খেদমত করতে চাই। মসজিদ, মাদ্রাসা, এতিম, মজলুম, এদের খেদমত করতে চাই। অনেক আছে এখানে, আমার প্রতিষ্ঠান অনেকগুলো এখানে। তো আজকে সুযোগ পেয়েছে, আসছি, সবার কাছে দোয়া চাচ্ছি, বলছি আমাকে তৌফিক দেওয়ার জন্য, যাতে আমি তাদের খেদমত করতে পারি। আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে তৃতীয় মেয়াদে লড়েছেন বিদ্যালয় বোর্ডের বর্তমান সদস্য, লেখক, সাংবাদিক সুব্রত চৌধুরী। ডেমোক্রেটিক দলের সমর্থনে টিম স্মলের প্যানেল থেকে এশিয়ান আমেরিকান প্রার্থী হিসেবে সুব্রত চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির লোকজনও অংশ নিচ্ছেন। সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন। অনুবাদক হিসাবেও তার খ্যাতি রয়েছে। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। 4 নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলার সঙ্গে সোয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডকে যুক্ত করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সোয়াবিল অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি মানা না হলে খাগড়াছড়ি অনির্দিষ্টকালের অবরোধ এবং ফটিকছড়ি উপজেলা ও ডিসি অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং পরিবেশবিদ সোয়াবিলের অধিবাসী অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। তিনি বলেন, ইতোমধ্যে এই দাবিতে এলাকার হাজারো নারী পুরুষ মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমই এর পরিচালক, সোয়াবিলের অধিবাসী রফিকুল আলম, উত্তর ফটিকছড়ির নাগরিক ফোরামের আহ্বায়ক ওসমান গনি সহ অন্যরা। প্রস্তাবিত ফটিকছড়ির উত্তর উপজেলার সাথে সংযোজন করে প্রস্তাব পাশের খবরে বৃহত্তর সোয়াবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্বেগ, ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং যানবাহনের অপ্রতুলতার কারণে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসভার পরিবর্তে বৃহত্তর সোয়াবিল ইউনিয়নের অধিবাসীদের দুর্ভোগ আরও অনেক গুণ বাড়বে। তো আমরা 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের এই দাবি মানা না হয়, তাহলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, জেলা প্রশাসকের অফিস ঘেরাও সহ আমরা অনশন কর্মসূচিতে যাব। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামে। আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন খুন।
হত্যাকারীদের গ্রেফতারে ছাত্রদল সভাপতির 24 ঘন্টার আলটিমেটাম। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকেই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সিদ্ধান্ত, এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাখ্যান। 20% উন্নীতের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল। সংশোধিত জুলাই সনদে নতুন সুপারিশের সুযোগ নেই বললেন কমিশন সহসভাপতি। বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। এবং 5 দফা দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলন। পিআর নিয়ে জামায়াতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।